আমি ট্রেনার আপনাদের সঙ্গে রয়েছে এবং আমার সঙ্গে যিনি রয়েছেন রেনাউন্ড ডক্টর এস কে সেন। অনেক অনেক স্বাগত স্যার আপনাকে। নমস্কার। সর্বাধিক শিক্ষা স্তর এবং যা কিছু আমাদের অস্তিত্বের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখে তেমনটাকে যদি বলি শিক্ষা, তাহলে তাই। আর এই শিক্ষাগত মান বা শিক্ষার উঁচু স্তরে পৌঁছে যাওয়ার যে লক্ষ্যমাত্রা, সেটা ভ্রষ্ট হয় তখনই যখন আমাদের পরাজয়ের হাতটা ধরতে হয়। কিন্তু একজন জয়ী ব্যক্তিত্ব, জয়ী মানুষ কিন্তু সবসময় তার এইমটা ফিক্স রাখেন। আজকের বিষয়বস্তু কি? আসুন একেবারে সরাসরি প্রবেশ করব, বিস্তারিত জানবো, বিষয় সম্পর্কে বিশদে আগ্রহে প্রকাশ করব। যারা এই মুহূর্তে মায়া টিভি টেলিভিশন স্ক্রিনে দেখছেন, তারা পাশাপাশি ইউটিউবে চলে যান, গিয়ে মায়া টিভি MAYA টিভি নো স্পেস দিয়ে সার্চ করুন। সেখানে ইউটিউবে গিয়ে আমাদের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন। এছাড়াও ফেসবুকে আমাদের একই সঙ্গে লাইভ স্ট্রিমিং যাচ্ছে। স্যারের কাছে আসবো। স্যার, আপনাকে অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। আজকের বিষয়বস্তু যেটা প্রতিদিন আপনারা ভুগছেন, যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, পড়াতে বসতে পারা যাচ্ছে না কেন। এখন বলবেন দোহাই দেবেন না, অনলাইনের ব্যাপার চলছে তো স্কুল যেতে পারছে না। সো হোয়াট, ব্যাপারটা নিয়ে আপনারা খুব একটা খতিয়ে দেখেনি। 2 বছর হয়ে গেল কিন্তু আমরা এই মোবাইলেই পড়াশোনা করছি, তাই না? একটা সময় বাচ্চাকে বলতেন এই একদম মোবাইলে হাত দিবি না, হাত ভেঙে দেবো, রাইট? এখন বলছেন মোবাইলটা ভালো করে ঘাঁট, আমি রান্নাঘরে যাচ্ছি, ক্লাসের মিস ক্লাস নিচ্ছে, সমস্ত বুঝে নেবি। মানে ওইটুকু বাচ্চাকে দায়িত্ব দিয়ে দিলেন যে ভিডিও কলিং কী করে, হাউ টু কন্ট্রোল দ্য ভিডিও কলিং ইন মোবাইল ফোন, যেটা আপনিও ভালো করে জানতেন না। আজকে চাপে পড়ে সবাই কিন্তু জানতে বাধ্য হয়েছি হাউ টু গুগল মিট, হাউ টু জুম মিটিং উইথ প্যারেন্টস টিচার্স মিটিং, রাইট? কীভাবে করতে হয় এভরিথিং আপনি এখন কিন্তু জেনে গেছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার ছেলে যেভাবে পড়াশোনা করতো আপনার সন্তান, সেভাবে কিন্তু পড়াশোনা মন নেই। পড়াশোনাটা হয়ে যাবার পরে যেই ক্লাস থেকে ম্যাম বিদায় নিয়েছে, স্কুল ছুটি, মানে পড়াশোনার ছুটি, বাড়িতে বসেই তখনই শুরু হয়ে গেল ইউটিউবে, আর না হলে ভিডিও গেম, রাইট? পড়াশোনা থেকে ভিডিও গেমের দিকে মন যাচ্ছে অনেক বেশি। আমি এটা বলবো না যে ভিডিও গেম খেলা খারাপ, ওতে অনেক ব্রেন শার্প হয়, সব ঠিক আছে, বাট ইটস আ মেনটেন দ্য পার্টিকুলার টাইম, নট হোল ডে। সে দুপুরে ঘুমাচ্ছে না। ম্যাক্সিমাম বাচ্চারা দুপুরে ঘুমানো ছেড়ে দিয়েছে। কি করে? মা ওই সময়টা একটু ঘুমাতে যায়, আমি ওই সময় পুরো মোবাইলটা ঘাটাঘাটি করব। এই ব্যাপারগুলো কিন্তু একদম সরাসরি আপনারা ফেস করছেন, যেটা এর আগে ছিল না। কেন? ওই সময়টা স্কুলে থাকতো, আর কিছু না হোক টিচারদের মাঝখানে থাকতো, স্টুডেন্টসদের মাঝখানে, ইন ক্লাসরুম, তাতে যাই হোক না কেন অনেক অ্যাবসেন্ট কনসেন্ট্রেশন থাকলেও সে জায়গায় অ্যাবসেন্ট মাইন্ডেড থাকা সত্ত্বেও জোর করে তাকে পড়াশোনার মধ্যে রাখা হতো, যেহেতু সে ক্লাসরুমের মধ্যে, আপনার বাড়ির বেডরুমের মধ্যে একটা বাচ্চার পড়াশোনা কখনোই সম্ভব নয়। এটা আমরা ফেস করছি, রাইট? এটা থেকে উদ্ধার হওয়া যায় কিভাবে? কোনোদিন কি ভেবে দেখেছেন যে ওই বাচ্চাটা যদি এমনিভাবে চলতে থাকে জীবনে কিচ্ছু হবে না, রাইট না? কারণ আজকের যা এক্সাম হচ্ছে, ট্রু ফলস ইত্যাদি, এভরিথিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সব কিছুই মা করে দিচ্ছে, নাহলে বাবা করে দিচ্ছে। আচ্ছা, ওয়ার্ক এডুকেশন, ড্রয়িং, এভরিথিং বাবা মা পুরো হেল্প করে দিচ্ছে। সেখানে ছেলে একটু রং বুলিয়ে ভর্তি করে ফিল করে ছবি তুলে মোবাইলে পাঠিয়ে দিচ্ছেন স্কুলে। আপনার ছেলে শিখতে পারছে কিছু? ডেলি রুটিন করে কি কিছু করছে? হয়নি। তাহলে এটার জন্য প্রয়োজন কি এখন? অ্যাট ফার্স্ট নিড ফর ইউর চাইল্ড রুটিন। যদি আপনি রুটিনটা তৈরি করে দিতে না পারেন, আগামী দিনেও কিছু করে উঠতে পারবেন না। এছাড়া স্কুল ছাড়াও আপনি বাড়িতে টিউটর রেখেছেন, ওই যেটুকু সময় টিউটর আসে ওইটুকুই বইয়ের সাথে রিলেশন, আদারওয়াইজ বাড়ি যাওয়ার শুধু দরজাটা বন্ধ করার অপেক্ষা, ব্যাস। মনে হচ্ছে লঙ্কায় হনুমান পৌঁছে গেল, তার লেজে আগুন দেওয়া খালি বাকি আছে। দৌরাত্ম করে সোফা থেকে বেড, বেড থেকে সোফা, টিভি চালানো, ডাইনিং টেবিলের ওপর উঠে পড়া, সেখান থেকে ঝাঁপ দেওয়া, এইগুলোই মানে হনুমান রাজত্ব দেখা হয় এখন বাড়ির মধ্যে, তাই না? ব্যাপারগুলো কিন্তু আমি একদম বানিয়ে বলছি না, ইটস ট্রু অ্যান্ড ফ্যাক্ট। এই জায়গা থেকে যদি ফিরিয়ে আনতে হয়, আর প্রতিটা বাচ্চার মধ্যে দেখবেন এখন দৌরাত্ম বেড়েছে, আই মিন হাইপার অ্যাক্ট হয়ে গেছে অনেক বেশি। শান্তশিষ্ট ছিল, এই লকডাউন পিরিয়ডে বাড়িতে থেকে থেকে টোটালি ফরগটেন দ্য স্কুল লাইফ, ভুলে গেছে। তারা মনেও করতে পারছে না ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ গোয়িং স্কুল, রাইট? এই জায়গাটা যদি মাথায় না আনতে পারে, ইটস এ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড টেরিফিক লাইফ ক্রিয়েট ফর ইউর চাইল্ড।
খুব গভীরভাবে মানার ব্যাপার আছে যে ছেলেটাকে মানুষ করবো কিভাবে। আপনিই পারেন, একজন টিচার নয়, বিকজ ইউ আর দ্য ফার্স্ট টিচার আপনার সন্তানের জন্য। তাকে সকালবেলা তুলুন, ঘুম থেকে তুলুন, অভ্যাস করান। আমি বলছি না মারধর করে, একদম না, সন্তানকে মারধর করতে নেই। আপ টু মিনিমাম 14 অব্দি এজ লিমিট আছে। এবার বলবেন তাহলে এরকম বাদরামো করবো আমি চুপ করে সহ্য করব? খুব বুঝতে পারছি যে আপনি ইরিটেশনের শেষ মাত্রায় পৌঁছে গেছেন, আর ভালো লাগছে না, ডিস্টার্বেন্সের শেষ পর্যায়ে পৌঁছে গেছে আপনার ছেলে, আর আপনি পারছেন না। কিন্তু ট্রাই টু মেক এ রুটিন, সলিড রুটিন, যেটা একটা মানুষের জীবনকে বদলাতে পারে। ছোট্ট বাচ্চা, সে কি করে মেনটেন করবে? তাকে মেনটেন করাবেন। সকালে ঘুম থেকে ওঠার পর তাকে একটু করে মেডিটেশনের ছোঁয়া লাগান। এইটুকু বাচ্চা মেডিটেশন, আমি বলছি না তো যে ইহলোক থেকে মেডিটেশন করে পরলোকে চলে যেতে, না। মেডিটেশন মিনস কনসেন্ট্রেশন গ্রো করা। এই কনসেন্ট্রেশন গ্রো করা মানেই কিন্তু তার আস্তে আস্তে বসার অভ্যাস হচ্ছে। আপনি কি জানেন যে সেতার শিখতে গেলে 6 মাস থেকে 1 বছর শুধু সেতার যন্ত্রটা নিয়ে বসা শেখায়, তারপরে তাকে সা রে গা মা ইত্যাদি শেখাবে। এবার আপনি যদি মাঝখানে বলেন কি ব্যাপার মাস্টারমশাই 6 মাস হয়ে গেল, আমার ছেলে তো এখন সারে গা মা পা ধা নি সাও জানে না, আপনাকে আর শেখাবে না, দেখবেন তাড়িয়ে দিয়েছে। কেন? আপনার ছেলে তো গেছে হনুমান, সে তো এক জায়গায় বসে না, ঠিক? তাহলে ওই প্রথমে বসা অভ্যাস করাতে হয়। ঠিক তেমনই স্টাডির ক্ষেত্রেও তাকে বসানো অভ্যাস করতে গেলে স্টার্ট দ্য মেডিটেশন। কিভাবে করবে? অন্য কিছু না, সকালবেলা বিছানা থেকে ওঠার পর একদম সিটদাঁড়া সোজা করে বসতে বলুন। ঘুম ঘুম ভাব থাকবে, জানলাটা খুলে দিন, তার বিছানার কাছে যে জানলাটা আছে খুলে দেওয়ার পর তাকে বলুন নাক দিয়ে নিঃশ্বাস আর প্রশ্বাস মুখ দিয়ে ছাড়তে। ঠিক? কোনো প্রাণায়ামের ডিজাইনে যেতে বলছি না, সিম্পল অক্সিজেন নেবে আর কার্বন ডাইঅক্সাইড ছাড়বে মুখ দিয়ে, রাইট? এতে লাভ কি আছে? যে বাচ্চাদের ব্রেনে যত বেশি অক্সিজেন থাকবে তার তত বেশি মেমোরি বাড়বে এবং কনসেন্ট্রেশন বাড়ে। আপনিও যে সারাদিন এত চিৎকার চেঁচামেচি করে ফেলছেন, সকালে আপনিও অভ্যাস করুন, তার ফলাফল পাবেন। হ্যাঁ, আমি তো অনেক শান্ত হয়ে যাচ্ছি। হাইপার অ্যাক্ট মিনস কেন? তার ব্রেনে অক্সিজেন কম, তাই সে পাগলামো করছে। আমরা বলি না মাথায় কেড়া পোকা কামড়ে দিয়েছে, রিয়েলি তাই, মাথায় পোকাটা কামড়াতে থাকে। কেন? ল্যাক অফ অক্সিজেন, রাইট? আমি খুব সাধারণভাবে জিনিসটা বোঝাচ্ছি, কিন্তু ইটস আ বিগ ডিপলি টপিক, ইটস আ ভার্স্ট টপিক, বাট আই উইল ট্রাই টু ভেরি ইজিলি আন্ডারস্টুড ইউ, রাইট? তো সুতরাং এই ছোট্ট জিনিসটা অভ্যাস করাবার ফলেই দেখবেন আপনার ওই গেছো হনুমান আস্তে আস্তে মানুষে পরিণত হতে হচ্ছে। কেন? এমন একটা প্রশ্ন করেছিল যে একটা মুরগি ছানা তার মাকে জিজ্ঞেস করছে, মা আমাদের যত ছানাপোনা হয় ভাই বোন হচ্ছে সবাইকে তো মুরগিই বলে, মানুষের বাচ্চাকে মানুষ বলে না কেন? তা মুরগি ছানার মা তাকে উত্তর দিয়েছিল, বাবা আমাদের যত ছানাপোনা হবে সবাইকে মুরগিই বলা হবে, মানুষের ছানাকে মানুষ বলা হয় না, এই জন্যই তাকে মানুষ করে তৈরি করতে হয়, মানুষ গড়তে হয়, তবে তাকে মানুষ বলে। 2 হাত 2 পা থাকলেই তাকে মানুষ বলা যাবে না। একটা বাচ্চা হয়েছে ব্যাস, মানুষ হয়নি। মানুষ তো তাকে করতে হবে, আপনাকে করতে হবে। একটা সময় সব রঙিন রঙিন ড্রিম দেখতেন না, কালারফুল ড্রিম। আমি একটা দামি গাড়ি হবে, দামি বাড়ি হবে, আমরা মাঝে মধ্যে বেড়াতে যাব সপরিবারে, আমরা একটু বোটিং করব, রাইট? ওগুলো তো সিনেমা দেখে আপনার মনে এসেছিল। আপনি মিলিয়ে দেখবেন আপনার মনে অবিবাহিত অবস্থায় ওই যে রঙিন স্বপ্নগুলো গাছের তলায় দাঁড়িয়ে এই সেই কৃষ্ণচূড়ায় হাতে হাত চোখে চোখ দিয়ে সব স্বপ্নগুলো দেখেছিলেন, ওগুলো সিনেমা দেখে আপনাদের দুজনের মাথায় এসেছিল। বাস্তবটা অনেক কঠিন, যেটা আপনি সামনে ফেস করছেন। একটা অবিবাহিত মেয়েকে একদিন তার দিদির মেয়েকে অথবা তার অন্য কোনো একটা বাচ্চা খুলে দিয়ে বলবেন একটু পটি পরিষ্কার করে দিতে, না না ওগুলো আমার অভ্যাস নেই। আচ্ছা, না আমি এখন ডেটিং আছে, টাইম আছে, অ্যাপও আছে, আমি একটু বেরোচ্ছি, বাইকের পেছনে চললো, তাই না? বাস্তবটা অনেক কঠিন। তখন আর বাইকের চাকার স্বপ্ন তারা দেখবে না, বাচ্চাটাকে মানুষ করার স্বপ্ন। এখন কি করে তাকে মানুষ তৈরি করব? মানুষের বাচ্চা মানুষ হয়ে জন্মায় না, শুধু একটা বাচ্চা হয়ে জন্মায়, তাকে মানুষ তৈরি করতে হয়, ঠিক? তো সুতরাং আপনারও এই গেছো হনুমানকে মানুষ করতে হবে, হবে, হেরে যাবার কিচ্ছু নেই। আপনি ভাবুন তো যাদের সেরিব্রাল পালসি বাচ্চা হয়েছে, সিপি চাইল্ড, তারা কি কঠিন অবস্থায় প্রতিটা মুহূর্ত
মায়ের মনে আসে আমি কি এতই পাপ করেছিলাম, এইরকম ভগবান একটা সন্তান দিলে অ্যাবনর্মাল। This baby was not abnormal. They are cerebral palsy. I mean, সে জন্ম নিয়েছে ড্যামেজ ব্রেন নিয়ে, ভাবুন একবার। অ্যাবনর্মাল হলো তো তাকেও খানিকটা নর্মালে ফিরিয়ে আনা যায়। সিপি বাচ্চা যাদের সেরিব্রাল পালসি, ইটস ভেরি টাফ। নো ওয়ান এনি ট্রিটমেন্ট ইন হোল ওয়ার্ল্ড। কি করবে কিছু ভেবে না, অনলি থেরাপি। থেরাপিতে কি আর ড্যামেজ ব্রেনকে তৈরি করা যায়? না, একটু সোজা করা যেতে পারে। সে বেঁকে যাচ্ছিল, আর একটু সোজা, ঘাড় বেঁকে যায়, সোজা হয়ে বসতে পারে না, আর একটু সোজা করা যায়। এখন ভেরি রিসেন্ট এটার জন্য কিছু মেডিসিন আমাদের সেকশনে, তাও আয়ুর্বেদ সেকশনে বেরিয়েছে, যেটায় সেরিব্রাল পালসি বাচ্চাদের অন্তত 20 থেকে 25% মতো রেজাল্ট করানো যায়। যখন আমি ট্রেনিংয়ে ছিলাম আইআইসিপিতে, আমি দেখেছি সেরিব্রাল পালসি বাচ্চা, একটি মেয়ে, নাম তার বর্ষা, সে কবিতা লিখত। হাত চলে না, তার হাত পেন ধরতেও পারে না। তাহলে কিভাবে? তাদের অ্যালফাবেট আলাদা করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, ওই অ্যালফাবেটে হাত বুলিয়ে বুলিয়ে সে কবিতা, তার কবিতার বইটা আমাদের কলেজ থেকে ছাপানো হয়েছিল। আজও আছে আমাদের আইআইসিপি, কোথাও ওটা তারাতলা, ইন্ডিয়ার মধ্যে একটা ইনস্টিটিউশন এই বাচ্চাদের জন্য। তো সেখানে আমি যখন ট্রেনিংয়ে ছিলাম, নিজে দেখেছি যে মা বাবার এই বাচ্চা হয়, কত কঠিনভাবে তারা মানুষ করছে। মানুষ করা নয়, বেঁচে আছে। মায়ের স্পন্ডলাইটিস হয়ে গেছে, ওই বাচ্চাকে শুধু কোলে করে ঘুরে ঘুরে এই ডাক্তার ওই ডাক্তার ওই ডাক্তার, বসতেও পারে না ভালো করে। আপনার বাচ্চা তো সব পারে, তাহলে কেন হেরে যাচ্ছেন? আপনার বাচ্চাকে মানুষ করা যায়। শুধু সিস্টেমে আসুন। এবার বলবেন স্যার এই নিয়মগুলো তো একদম জানি না। চলে আসুন, মানডে চলে আসুন, অনলি মানডে। এইসব ব্যাপারে ডিসকাশনের জন্য অনলি মানডে। পারলে আপনার বাচ্চাকে নিয়ে আসুন, কাউন্সেলিং করান। দেখুন আমাদের সেকশনে, অন্তত আমাদের এই হসপিটালে ডিফারেন্ট টাইপের কাউন্সেলিং হয়। এরকম অনেক বড় বাচ্চাকেও, মানে আপনার হাজব্যান্ডের বয়সের মানুষদেরও কিন্তু কাউন্সেলিং করে দেওয়া হয়, নেশার আসক্তি, অ্যাডিকশন থেকে একদম আজকে কুল বেবি। সুতরাং হয়, আমি হাল ছেড়ে দেবার পাত্র নই। একটু একটু করে আমার বয়ে গিয়েছিল যে আবার আইআইসিপিতে আবার ট্রেনিং নিতে যাবার, আমার বয়ে গিয়েছিল আবার যোগা ন্যাচুরোপ্যাথি শিখতে যাবার। কেন এগুলো করে রেখেছি কোর্সগুলো? একটাই কারণ, একটা মানুষকে ট্রিটমেন্ট দিতে গেলে অনেক কমপ্লিট নলেজ থাকা দরকার, তবে এই জায়গাটা আসে। শুধু 4টে ওষুধ লিখে দিলেই প্রেসক্রিপশন ইটস নট কমপ্লিট। সেখানে যোগা, ন্যাচুরোপ্যাথি, আমি আগের দিনই বলছিলাম না ব্যায়াম, যোগা, এক্সারসাইজের অনুষ্ঠানে, যে প্রতিটা সরকারি গভর্নমেন্ট হসপিটালে রুলস করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এভরি ডে প্রতিটা পেশেন্টকে যোগা করাতে হবে। ইটস ম্যান্ডেটরি। এখন অ্যালোপ্যাথি ডক্টরদের কিন্তু টনক নড়ে গেছে, আবার যোগা ন্যাচুরোপ্যাথি শিখতে হবে। ইয়েস, আপনাকে প্রাচীন পন্থায় ফিরতে হবে। তো সুতরাং আপনার বাচ্চা হয়তো উটোপাটি করছে, হইচই করছে, হাইপার অ্যাক্ট, আপনি গিয়ে ডক্টরের কাছে বললেন, প্রচুর লম্বঝম্ব করে। ডক্টর কি করবে? নার্ভের ডক্টর, অ্যালোপ্যাথি ডক্টরের কাছে গেছেন, একটু ছোট্ট করে ঘুমের ওষুধ দেওয়া হবে, ঘুমাবে বেশি, ঝিমিয়ে। ওই তো আপনার বাচ্চা ভালো আছে, আর লম্বঝম্ব করছে না। আপনি নিজের কবর নিজে করে দিলেন নিজের বাচ্চার জন্য। এই যে ঘুমের ওষুধ, বিভিন্ন টাইপের যে নার্ভের ওষুধ, সবই তো ঝিমিয়ে রাখার। আমি ওগুলোকে সরাসরি ঘুমের ওষুধই বলি বিভিন্ন নামে। তাহলে এই ঝিমিয়ে রাখার ওষুধগুলো কি করা হয়? আস্তে আস্তে নার্ভকে অ্যানাস্থেশিয়া করে দেয়, সেন্সলেস করে দেয়, ধীরে ধীরে ঝিমিয়ে পড়বে। আপনার মনে হবে এই তো ঠিক আছে, ঠিক নেই, ও তো ঘুমিয়ে পড়ছে। সেটা তো চাননি, স্বাভাবিক ছেলে চেয়েছেন, তাই না? তো তার জন্য মেডিটেশন থেকে শুরু করালাম। এই মেডিটেশন ভেরি সিম্পল, এভরিডে ট্রাই টু ডু ইট, হোল ফ্যামিলি। আপনিও করবেন, মা জেনে নিজে বসে আপনিও পাশে করুন, দেখবেন আপনার বাচ্চা করছে। আপনি তো মোবাইলে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে কজন লাইকস দিল সেই নিয়ে ব্যস্ত আছেন। ও মা কালকে রাতে পোস্ট করেছি, সকালে দেখতে হবে না কজন লাইকস দিল। আপনি যদি মোবাইলে ব্যস্ত থাকে, তা আপনার বাচ্চা কি হবে? চিড়িয়াখানার একজন তৈরি হবে, ঠিক? তো সুতরাং আমাদের এটা নিজেদের কর্তব্য। আমরা টিচারকে দোষ দিলে হবে না, কি বকে বাবা ওই মিস্টার, কি মুখ সেজে গুজে লিপস্টিক পরে বসে, আর কি মুখ করে বাচ্চাটাকে। না, সেও তো তার জ্বালায় ভুগছে, তারও তো বাড়িতে আরেকটা রকম বাচ্চা আছে, তাই না? তো সুতরাং সেও জ্বালায় ভুগছে, তাই নিজের জ্বালাটাকে আপনার বাচ্চার উপর ঝালটা দিয়ে দিল, বকা ঝকা ইত্যাদি, যেমন আপনি করেন। তো সুতরাং এটা করা যায়। আজকের টপিক স্টাডি। আমরা আস্তে আস্তে স্টাডিতে ঢুকে এবার ব্রেন থেকে শুরু করবো, একদম স্কাল থেকে। তো আজকে আমরা মায়া টিভির তরফ থেকে আছি, লাইভ শোয়ে আছি।
8272940706 অথবা 03379692325 আপনারা অবশ্যই কল করতে পারেন। একদম কোনো অসুবিধা নেই। তো লাইভ শোয়ে চলে আসুন। অনেক বাচ্চাদের নিয়ে সমস্যা আমি জানি, প্রতিদিন এরকম ফোন আসে, আপনারা নিজেরাও শোনেন। আজকে চলে আসুন, শুধুমাত্র বাচ্চাদের জন্য ফোন করলে ভালো হতো। রোজ ওই একঘেয়েমি ভালো লাগে না। ওই ডাক্তারবাবু হাঁটুতে ব্যথা করছে তো এখানে দেখা করুন হসপিটালে এসে। বাড়িতে তো আপনাকে গিয়ে আর আমি থেরাপি করতে যাব না, রাইট না? তো যদি মনে হয় যে না আমাকে নিজের পায়ে হাঁটতে হবে, তাহলে ডাইরেক্টলি কাম টু হসপিটাল। কেমন? তাহলেই হবে। ওই বাড়িতে বসে বসে না নাটক ড্রামা একদম করবেন না। সুস্থ হতে হলে আসতে হবে, না হলে হবে না। কিন্তু আজকের ফোন আমি চাইছি যে মায়েরা বাচ্চাদের নিয়ে ভীষণ বিরক্তিতে আছেন, একদম পেরে উঠছি না, মানে আর নালিশ করে করে কার কাছে নালিশ করবো, জায়গা শেষ হয়ে গেছে, তাই না? সবার কাছে করা হয়ে গেছে, দাদু দিদা ঠাকুমা যতজন আছে সবার কাছে। তাহলে কি করবেন? হোয়াট ইউ উইল ডু নাও? কল করে ফেলুন আমাদেরকে। চলে আসুন। তাহলে আমরা প্রেজেন্টেশনে যাই একটু। একদম। ইয়েস, যাওয়া যাক একটু স্টুডিও থেকে বাইরে। না, ফোনটা নিয়ে নিই। বেশ, নমস্কার, কে রয়েছেন আমাদের ফার্স্ট কলার বন্ধু? হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি লক্ষ্মীকান্তপুর লাইন থেকে ফোন করছি। হ্যাঁ, কেন ফোন করছেন? কি অসুবিধা কি? আমার কথা হচ্ছে যে আমি সমস্ত টেস্ট করানো হয়েছে, লক্ষ্মীকান্তপুরে যাবে ও আমি ওখানে কথা বলেছিলাম, ওনারা বললেন যে লক্ষ্মীকান্তপুরে যাবে পুজোর পরেতে। আমাকে যদিও বলেছেন যে 15 তারিখে অক্টোবরে ফোন করতে আপনাকে ডিটেলস জানিয়ে দেবো, কিন্তু তার আগে আমার অন্যান্য রিপোর্ট করা আছে, পেশাপের যা যা গন্ডগোল সমস্ত রিপোর্ট আছে করা হয়েছে, কিন্তু ওই আমার ওয়াইফে টনসিলাইটিস প্রচন্ড, মানে সারা বডিতে হয়েছে। এখন সেটা আমি যাবো যেখানে একটু টেস্ট করে নিয়ে যাব, আবার টেস্ট করে আমার ঘরে তো হয়েছে। এখন সেই জন্য কি টেস্ট করাবো স্পন্ডিলাইটিসে? এক্সরে, ডাক্তারটাকে জানার জন্য একটু অনলি এক্সরে, এক্সরে প্লেট। স্পন্ডিলাইটিস কোথায় হয়েছে, কোমরে না ঘাড়ে? ঘাড়ে তো আছে, সারা শরীরে স্পন্ডিলাইটিস হয় না। বোকা বোকা কথা আমাদের সঙ্গে বললে হবে না। ওটা আপনাদের পাড়াগাঁয়ের ডাক্তাররা বলে, আমাদের কাছে সরাসরি বলতে হবে স্পন্ডিলাইটিস হয় শুধু স্পাইনাল কর্ডে, তাই কোমরে হয়। হ্যাঁ, স্পাইনাল কর্ড মানে মেরুদণ্ডে। ওটাই তো বলছি, পাড়াগাঁয়ের ডাক্তাররাই আপনাদের সঙ্গে এইভাবে কথা বলে, সারা শরীরে স্পন্ডিলাইটিস হয়ে গেছে। উনি কোনোদিন কলেজে পড়েননি, মেডিকেল জানতে গেলে মেডিকেল টার্মসটাও তো বলতে হবে, বিকজ যেহেতু একজন ডক্টর বলছে সারা শরীরে স্পন্ডিলাইটিস ছড়িয়ে গেছে, সারা শরীরে আর্থারাইটিস ছড়িয়ে গেছে, এসব বোকা বোকা কথা। স্পন্ডিলাইটিস হবে ঘাড়ে, নাহলে কোমরে, নাহলে ঘাড় আর কোমরের মাঝখানে, ঠিক? তো সুতরাং ঘাড়ে হচ্ছে না কোমরে হচ্ছে, যেখানটা বেশি হচ্ছে সেখানকার এক্সরে প্লেট, আর কিছু না, এক্সরে করবেন শুধু, ঠিক আছে? অনলি এক্সরে। আরো একজন রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো, কোথায় বাড়ি, কোথায় বাবা বাড়ি কোথায়? পটাশপুরের কন্ডিশন কি একটু দাদা বলুন তো, আমরা ডেট দিতে পারছি না। শুনতে পাচ্ছেন কি? এখন কি অবস্থা? হ্যাঁ, রিপিট করতে হবে না, টিভির ঘর থেকে বাইরে আসুন আগে। পটাশপুর ঠিক আছে, টিভির ঘর থেকে তো বাইরে আসতে হবে। আপনি আপনার কথাটাই শুনবেন না আমাদের কথাটাও শুনবেন? উফ, ডিসগাস্টিং। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। সেম প্রবলেম, টেলিভিশনের সাউন্ডটা মিউট না করলে টিভি সামনে সামনে বসে সম্ভব আপনাদের সঙ্গে একটু কথা ঘর বলা? থেকে বাইরে বেরিয়ে আসতে হবে বাবা, নালে আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো, কেমন? নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, বলুন। বলুন। নমস্কার। বাচ্চার সম্পর্কে বলবেন, বলুন বলুন। আমার ছেলের বয়স 3 বছর, কিন্তু একদম খায় না, প্লাস মানে ঘুমায় না, ঘুম কম। তার জন্য কি কি করছেন? মারধর আর মুখ করছেন? তার জন্য কি করছেন? দুবেলা রুটিন করে পেটাচ্ছেন আর মুখ করছেন, তাই তো? তা করি না, কিন্তু মানে একটু কি করলে খেতে টেতো, একটু ঘুমটা একদমই কম। আমি দুটো ওষুধের নাম বলি। ছোট্ট বাচ্চা যেহেতু, বাচ্চার জন্য এই ওষুধটা খুবই ভালো। হ্যাঁ, 3 বছর বয়স, 1 চামচ করে খাবেন। দুটো টনিকের নাম বলে দিচ্ছে, একটু কষ্ট করে লিখে নিন। এক হচ্ছে প্রোলিভ, PROLIV, প্রোলিভ, আর মাল্টিজাইম। 1 চামচ করে দুপুরে খাবার আধ ঘন্টা আগে খাওয়াবেন, আর রাতে খাবার আধ ঘন্টা আগে খাওয়াবেন। কেমন?
প্রলিভ মাল্টিজাইম বুঝতে পারলাম না। মাল্টিজাইম মাল্টি জাইম জাইম রাইট। মাল্টিজাইম আপনি এটা ইউটিউবে আবার শুনে নেবেন, প্রলিভ অ্যান্ড মাল্টিজাইম, ঠিক আছে? ওকে। আরো আর একজন বাচ্চাকে আরেকটা কথা বলে দিই, মাশরুমের তরকারি খাওয়াবার চেষ্টা করুন। মাশরুম, যাকে ব্যাঙের ছাতা বলতাম আমরা, মাশরুমের তরকারি সপ্তাহে 2 দিন করে খাওয়াবার অভ্যাস করুন, দেখবেন আপনার ছেলে ব্রিলিয়ান্ট হচ্ছে, ব্রিলিয়ান্ট একদম। কেমন? মাশরুম। হ্যাঁ, মাশরুম, ঠিক আছে? ওকে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কি প্রেজেন্টেশনে যাব স্যার, না আমরা ফোন নেব, ফোন কলস? না, একটুখানি ঘুরে আসি, একদম, চলো। কারণ আচ্ছা, যেতে দেবে এই না। ফোনটা আমরা আচ্ছা, নিয়ে একটু নিন। নিয়ে নিই। Yes, হ্যালো, নমস্কার, কে হ্যাঁ বলে রয়েছেন? নিন। হ্যালো, নমস্কার। বলুন। আমি নদিয়া জেলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমার এক দিদির নিয়ে 10 বছর বয়স। হুম। ওর মানে ঘাড়েতে যে ঘাড়ে গলায় সব ছোট ছোট কালো কালো দাগ উঠেছে, প্রায় 2 মাস হয়ে। ছোপ ছোপ কালো কালো দাগটা কিসের জন্য হয়েছে বা কি রকম হয়েছে সেটা যদি না দেখি এর ব্যাপারে ওষুধ বলা যাবে না। স্কিনের ব্যাপারে না দেখে যাচাই না করে ওষুধ দেওয়া যায় না বাবা, ঠিক? কারণ তুমি যদি বলতে যে দাঁত হয়েছে, চুলকানি হয়েছে, হাজা হয়েছে, এক্সিমা হয়েছে, হালকা চুলকায়। হালকা চুলকায় কালো দাগ হয়ে যাচ্ছে, এদিকে বলছো হালকা চুলকায়, বললে তো হবে না, স্পট হয়ে যাচ্ছে না তো। এমনিতেই নিম পাতা হলুদ খাওয়ালে ওটা কমতে শুরু করে, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা না যাচাই করে ওষুধ বলা যাবে না। নিম পাতা একটা আর কাঁচা হলুদ একটুখানি খাওয়ান, ওতেই দেখবেন অনেক কাজ হচ্ছে সকালবেলা খালি পেটে উঠে। কেমন? বেশ, অনেক ধন্যবাদ। আমরা এবার একটু প্রেজেন্টেশনে আসি, আবার আমরা ফোন কল। হ্যাঁ, আবার ফোনে আসবো, চিন্তা নেই, আপনারা ফোন নিয়ে রেডি থাকুন, আমরা আবার ফিরবো একটুখানি প্রেজেন্টেশনে যাই। চলুন প্রেজেন্টেশন। হ্যাঁ, আমরা এখান থেকে ব্রেনে শুরু করি। এটা হচ্ছে আমাদের না, পূর্বপুরুষ বললে ভুল হবে, এই পুরুষ থেকে আমরা এরকম দেখেছি, অনেকে দেখার সৌভাগ্য হয়েছে, আবার অনেকে দেখা হয়নি, ছবিতেই দেখেছেন শুধুমাত্র। কিন্তু এই যে স্কাল্প দেখছেন আমরা, এর মধ্যে এটা হচ্ছে আমাদের ক্যাবিনেট। একটা টিভি বা কম্পিউটারে যেমন খোলা দেখেন বাইরের কভারটা, লাইক দ্যাট স্কাল হচ্ছে একটা ক্যাবিনেট। এর ভিতরেই সব দামি দামি যন্ত্রপাতিগুলো, মেশিনারিগুলো থাকে। বিশেষ করে সব থেকে দামি যন্ত্র হচ্ছে ব্রেন, রাইট? এই ব্রেনটা 30,000 মিলিয়ন নার্ভস দিয়ে তৈরি, এবং এই ব্রেনের ভাগ আছে কয়েকটা, ফ্রন্টাল, অক্সিপিটাল, টেম্পোরাল অ্যান্ড প্যারাইটাল। এই ভাগগুলো নিয়ে আমি আমাদের ডে নাইট শোতে বলে দিয়েছি যে বেসিক্যালি আমরা রাইট ব্রেন আর লেফট ব্রেনে এটাকে ভাগ করে দিই। তাতেই আমরা বুঝতে পারি যে সেই বাচ্চা বা সেই মানুষটি কোন দিকে এগোবে। এক হচ্ছে কোনো বাচ্চা অ্যাডভোকেটের দিকে যায়, ম্যাথসে ভালো থাকে, এদের কিন্তু লেফট ব্রেন মারাত্মক ডেভেলপমেন্ট। রাইট ব্রেন যারা ছবি আঁকছে, গান করছে, বা যাদের অ্যাক্টিভিটিসের দিকে ভীষণ, মানে এন্টারটেন অ্যাক্টিভিটিসের দিকে ঝোঁক বেশি, তারা কিন্তু রাইট ব্রেন ডেভেলপমেন্ট। যাদের আবার দুটোই ডেভেলপমেন্ট, তারা আলাদা ধরনের ব্রেন হবে। মানে আপনি দেখে বুঝতেই পারবেন, ওয়ান অফ দেম, একটু লিডার ব্যাপারটা আসবে। একটা দলের মধ্যে থাকলে তাকে সবাই মানতে বাধ্য হবে। এরকম আপনাদের পরিবারের মধ্যেও আছে, দেখবেন কম বয়স কিন্তু তার কথা অনেকে মানে সবাই মানে ফ্যামিলির মধ্যে, দেখতে ছোট হলেও, বয়সে ছোট হলেও, মানে তার মধ্যে ওপরওয়ালা সেই ব্রেনটা দিয়ে দিয়েছে, লিডারশিপ ব্যাপারটা দিয়ে দিয়েছে, তার ক্যাচিং পাওয়ার, তার কথা বলার ভঙ্গিমা, একদম একটা বড় বড় ভাব এসে যায় না অনেক বাচ্চাদের। কেন? তার দুটো সাইডে ডেভেলপমেন্ট। ওই বাচ্চা বড় হলে অবশ্যই একটা র্যাঙ্ক করা জায়গায় পৌঁছাবে, তো সেই বাচ্চাদের এক্সট্রা করে নজরদারি দিতে হয়। অনেক বাবা মা বুঝে উঠতে পারে না, দূর বাবা এই বয়সে পাকা পাকা কথা বলছে, কেন বলছে এসব কিছু বুঝে উঠতে পারছি না, এর পিকচার বোধহয় চলে গেছে। তো সেই জন্য বলছি যে এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে জাজ করতে হবে যে আমার বাচ্চা কোন দিকে যাবে। আপনার বাচ্চার ইচ্ছা আছে, না আমি আর্টস নিয়ে পড়বো, আপনি বললেন ইয়ার কি করে জায়গা পাওনি, তোমার মাসিকে বলতে পারবো না গল্প করে ফোন তুলে, সকালবেলা মাসিকে শোনাতে হবে তো যে আমার ছেলে সায়েন্স নিয়েছে, ঠিক? কাকে বলার জন্য? মাসিকে গল্প করবে বলে, জানিস তো আমার ছেলেটাকে সায়েন্স দিয়ে এলাম, ওফ কি কলেজ, তারপরে এই তো ল্যাব কোট ফোট কিনে দিলাম, এখন ল্যাবে রিসার্চ করছে, মানে ছেলে সায়েন্টিস্ট হয়ে গেছে সায়েন্স নেওয়ার পরে। কেন? শুধু তার বাপের বাড়িতে গল্প করার জন্য? আপনি কি একবারও ভেবে দেখেছেন যে আপনার ছেলের একটুও সায়েন্সে ইচ্ছা নেই, তার আর্টস বা কমার্সে ইচ্ছা আছে? আপনি একবারও কমার্স, মেয়ে কমার্স নেবে, সে কি মুদিখানা দোকানে বসে খাতা লিখবে আমার মেয়ে? কেন? ব্যাংক খোলা নেই, সেখানে চাকরি নেই, আরো বড় বড় কত জায়গায় আছে, কেন রিজার্ভ ব্যাংকে কত চাকরি পেয়ে গেছে ভালো জায়গা থেকে। যদি এটা হচ্ছে ব্রেনের ব্যাপার, আপনার ছেলে কোন দিকে ডেভেলপমেন্ট করবে সেটা তাকে যাঞ্চ করতে দিন, তার মনের ইচ্ছাটা জিজ্ঞাসা করুন, বাবা কোনটা নেবার ইচ্ছা আছে আফটার মাধ্যমিক,
রাইট? তো এইগুলো আমরা একবারও যাচ করে দেখি না। তার পেন্সিল ধরার ইচ্ছা নেই একদম, তবু তাকে বলছে ছবি আঁক, কম্পিটিশনে যেতে হবে, পাশের বাড়ির রুমু বৌদির ছেলে মাসে মাসে প্রাইজ আনছে, তুমি কি করছো? এই যে বকাঝকা, এই যে স্ট্যাটাসের সঙ্গে মেলাতে গিয়ে আপনি নিজের বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট করে ফেলছেন। সো ডোন্ট গিভ মি এনি প্রেশার। অ্যাট ফার্স্ট ট্রাই টু আস্ক, বাবা মা দুজনে মিলে জিজ্ঞাসা করুন তাকে কোন দিকে ইচ্ছা, বাবা কোন প্রফেশনটা তোমার ভালো লাগে, ইঞ্জিনিয়ার, ডক্টর, অ্যাডভোকেট, টিচারই, তাহলে তাকে সেই দিকেই দিন। ডোন্ট ক্রিয়েট এনি প্রেশার। এই বয়সে এক তো স্কুলের বই পাওয়ার মতো ক্ষমতা তাদের নেই। স্কুলের বই ব্যাগটা কাঁধে নিলে আপনার মনে হবে যে না, ওই হাওড়া স্টেশনের কুলি আর আপনার ছেলের মধ্যে কোনো তফাৎ নেই। সে তো তবু বড় বয়সে মাসেল হয়ে গেছে, নিয়ে যাচ্ছে জিনিসপত্র, আর ওই ছোট্ট বয়সে অতগুলো ভারী ব্যাগ। আমি বুঝি না, সে কি বিদ্যাসাগর হবে আপনি ভাবছেন আপনার ছেলে, আমার ছেলে? না, ভালো মানুষ হতে হবে। বিদ্যাসাগর তো আর হবে না, সে যা হবার হয়ে গেছে। আজকে বিদ্যাসাগরের জন্মদিন, হ্যাঁ, আনসার্টেন এসে গেল আজকে, আর টপিকটাও অজান্তেই এসে গেছে। তো যাই হোক, তো সেই জন্য নতুন করে আপনার আমার ছেলে মেয়ে ক্রিয়েশন করতে পারবে না। বর্ণপরিচয় আবিষ্কার হয়ে গেছে, এবিসিডি হয়ে গেছে, ম্যাথসের 1 to 10 হয়ে গেছে, 0 আর্যভট্ট করে চলে গেছে। নতুন করে কি করবে? দরকার নেই। ভালো মানুষ ও বাবা। গাঁজা, বিড়ি, সিগারেট, অ্যালকোহল, হুক্কা বারে যেও না, আর গার্লফ্রেন্ডের সঙ্গে বাইরে গিয়ে সময় নষ্ট করো না। পড়াশোনাটার সময় পড়াশোনাটা করো, আজে বাজে কিছু করো না। যদি দেখেন বাচ্চামো করছে, বন্ধ করে দিন। হবে না, যার দরকার নেই, টোটো কিনে দিন, নাহলে বলুন নিজের রাস্তা নিজে দেখো। কেন? আপনি ভেবে দেখুন, আপনি যখন ছোট ছিলেন এত ফ্যাসিলিটিস পাননি, আপনার বাচ্চাকে তার থেকে অনেক বেশি ফ্যাসিলিটিস দিচ্ছেন। সুতরাং সে যদি ইনটেক করতে না পারে, লিভ দ্যাট। জোর করে অন্য কিছু করানো, অ্যান্টি সোশ্যাল বানানো যায়, মাওবাদী বানানো যায়, আরো কিসব আছে পাকিস্তানে, তাদের ওইগুলো বানানো যায়। ভালো স্টুডেন্ট করা যায় না জোর করে। স্টুডেন্টটা ভালো হতে গেলে নিজের ভেতরের ইচ্ছে দরকার। একদম, একদমই তাই। তো আমরা নেক্সট টপিকে যাই। মন সেন্সিটিভ জায়গা। মন অনেক সময় মানুষের ধারণা হয় যে না, মন হৃদয়ের মধ্যে থাকে, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে। আমরা এইসব গান শুনে শুনে আমাদের মাথায় রয়েই গেছে। যারা আউট অফ সায়েন্সের স্টুডেন্ট তারা ভাবে না না, হৃদয়ে সাড়া দিলে ধূপকুনি বেড়ে গেলে তার মানে আমি মনে সাড়া পেয়েছি। না, মন শুধু সিগন্যাল দেয়। হার্টবিটটা বেড়ে গিয়ে বলে কেউ ঘন্টাটা বাজিয়ে গেছে। আর আসল মনটা থাকে ব্রেনে, ইন আওয়ার ব্রেন। সে আপনাকে বলবে ইয়েস, আপনার সামনের মানুষটি এগ্রিড হয়েছে আপনার প্রপোজালে। তো তখনই দেখবেন আপনার হার্টবিট বাড়তে শুরু করে। আপনি একটু পাগল পাগল ব্যাপার থাকবে, আপনি খেতে ভুলে যাচ্ছেন, আপনি ঘুমোতে ভুলে যাচ্ছেন, আপনি ঘুমোতে ঘুমোতে বিছানা থেকে পড়ে যাচ্ছেন। এগুলো কখন হবে? যখন আপনার দিলটা লাভডাপ করতে শুরু করে, রাইট? তাহলে সবটাই ডিপেন্ড করে অন ব্রেন। এই ব্রেনটা যা করাবে আপনি তাই করতে বাধ্য। আমি ছোট থেকে মেডিটেশনটা কেন শুরু করতে বললাম? নিজের মাইন্ডকে যদি নিজের কন্ট্রোলে আনতে হয়, আমি যা চাইবো তাই হবে, রাইট না? তাহলে মেডিটেশন মাস্ট বি নিড এভরি ডে, মিনিমাম 15 to 30 minutes ফর এভরিবডি। সবাই করার প্রয়োজন। আপনিও মাঝের মধ্যে দেখবেন, একবার স্টার জলসা চালাচ্ছেন, একবার জি বাংলা চালাচ্ছেন, একবার সিআইডিতে চলে গেলেন, একবার কপিল শর্মা দেখছেন। আপনি নিজেই ডিসাইড করতে পারেন অ্যাকচুয়ালি দেখবো কি। হ্যাঁ, একদম একদম। ইউ আর অলসো ফ্রিকল মাইন্ডেড। আপনি যদি, আপনার বাচ্চা যদি কোনোদিন কোশ্চেন করে, মা তুমিও তো রিমোটটা নিয়ে একবার এবিপি আনন্দবাজার দেখছো, একবার জি নিউজ দেখছো, কেন? তোমারও তো মাইন্ড ডাইভার্ট হচ্ছে। আর আমাকে বলছো আমি একটু ভিডিও গেম দেখছি, আমি একটু বই নিয়ে বসছি, আবার একটু ইউটিউব দেখছি, এতে আমার দোষ হয়ে গেল। ভাগ্যিস জিজ্ঞাসা করেনি। আপনার মাইন্ড যেমন হবে আপনার বাচ্চাও তো তাই হবে। আপনার থেকে কিন্তু শিখছে। আচ্ছা, মা আর বাবা দুজনে বসে তো একের পর এক চ্যানেল চেঞ্জ করে যাচ্ছে। হোয়াই শুড আই নো? আমি কেন নয় তাহলে? সেটা তো আপনি কোনোদিন ভেবে দেখেননি। তো সুতরাং আপনি সেই সুযোগটা দেবেন কেন? স্টিল একটা পিকচার, নিউজ চ্যানেল দেখছি তো নিউজটাই দেখবো ভালো করে, সিনেমা দেখছি তো সিনেমাটাই দেখবো ভালো করে। তারপর 10 হ্যাঁ বল, এই তো বিগ বাজার থেকে ফিরলাম, এই কেনাকাটা করে এসে, মানে সিনেমা চলে গেল। এখন সাহেলি ফোন করেছে, তার সঙ্গে এখন চালিয়ে দিচ্ছেন। ছেলে তো, বাচ্চারা তো সেগুলোই ফলো করছে। ও মায়ের বান্ধবীর সাথে বেশ জমিয়ে গল্প করে যাচ্ছে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি ফোন করবো না কেন আমার বন্ধুদের সাথে? ঠিক তখন আপনি কি বলেন? এটুকু বাচ্চারা আবার বন্ধু? কেন হবে না? তার মানে আপনার বাচ্চাকে দোষ দিতে পারবেন না।
এগুলো তো আপনি শেখাচ্ছেন। আপনি জানি আমার উপর রাগ হচ্ছে, মা এরকম ভাবে টিভিতে বলে দিচ্ছেন বাচ্চারা, তারাও তো শুনছে, এটা ঠিক, তাদেরও শোনা দরকার। ভুল সবার জন্য ভুল, সেটা ছোট বাচ্চার জন্যই যে শুধু ভুলটা তার হবে আর বাবা মার নয়। তেলের শিশি ভাঙলো বলে কুকুর উপর রাগ করো, আর তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা, তাই না? সুতরাং ওই বাচ্চাটা তেলের শিশি ভেঙে ফেলে চলে, তাকে মার দৌড় যা খুশি, হ্যাঁ স্কুলে যাচ্ছ এই শিখেছো, তেলের শিশি ভেঙে ফেললি। আর আমরা যে বড়রা ভারতকে ভেঙে ভাগ করে দিলাম, সেটা তো কেউ একবার ভেবে দেখলেন না, তাই না? তো সুতরাং আমরা বড়রাই শেখাচ্ছি ছোট বাচ্চাদের ব্যাড হ্যাবিটগুলো, নাহলে তারা জানবে কোথা থেকে, তাই না? ছুরি দিয়ে সবজি কাটা যায়, ছুরি দিয়ে সুন্দর সুন্দর গাছ কেটে বাগান করা যায়, ছুরি দিয়ে একটা মানুষও খুন করা যায়। তার মানে ওই বাচ্চাকে কেউ শেখাবে তবে তো সে শিখবে, নয় সিনেমা দেখাচ্ছেন, না হলে এমন কোনো বাজে সিরিয়াল দেখালেন খুন খারাপই হচ্ছে, সেসব দেখে নিয়েছে, সে বন্ধুদের সঙ্গে মারামারির সময় ছুরি খুঁজে বেড়াবে, দেবো পেটে মধ্যে ব্যাস পুশ করে হয়ে গেল, সিনেমার মতো মার্ডার করে দিলাম, ঠিক না? সুতরাং ছোট বাচ্চাদের কাছে এই ধরনের মারাত্মক খুন খারাপের সিরিয়ালগুলোও দেখা উচিত নয়। আমরা দেখি এগুলো, মানে কি? মানি না। বাচ্চাদের শুধু রিয়েলিটি শো, ভালো নাচ করছে, ভালো গান করছে, ভালো আবৃত্তি হচ্ছে, ভালো জায়গায় আবৃত্তির অনুষ্ঠান দেখাতে নিয়ে যান, না না এই তো বিকেলবেলা বসে সিআইডি দেখবো, আমার ছেলেটা খুব ভালোবাসে, ছেলে সিআইডি ভালোবাসে, ওই খুন খারাপি ছোট থেকে শিখবে। তাহলে আপনি যেমন তাকে জামা কাপড় পরাবেন, সে তেমন ফ্যাশন করবে। আপনি ছোট্ট থেকে তাকে জিন্স পরা শিখিয়ে দিয়েছেন, পরে আর শোধরাবার চেষ্টা করলে হবে না, ওই রাফ অ্যান্ড টাফ ছেলেই হয়ে যাবে। আর দুদিন বাদে ক্লাস 7 ওঠার পর দেখবেন ডলটয়েটের ওপর ট্যাটু করে ঘুরে বেড়াচ্ছে, তখন আর মারধর করলে হবে? ট্যাটু তুলে হবে না তো। এগুলো তো আপনি শিখিয়ে ফেলেছেন তাকে, জিন্স পরতে হবে বাবা, এখানে ট্যাটু বানাতে হবে, তাই না? কেন ট্যাটু, কেন কি করতে হয় জানি না, তবুও করে ফেললাম। তো আপনারা হচ্ছেন আপনার বাচ্চাদের ভবিষ্যৎ। বাবা মা যেমন ক্যারেক্টারের হবে, সেই চরিত্র পৌঁছাবে বাচ্চার মধ্যে। এবার বললেন জেনেটিক, ভুল কথা। আপনি দত্তক নিয়ে একটা বাচ্চা নিয়ে আসুন, তার সামনে আপনি যা করবেন সে তাই করতে থাকবে, আপনার রক্তের সম্পর্ক নয়। তার মানে এনভায়রনমেন্ট ইজ মেক দ্য ক্যারেক্টার, ক্যারেক্টার ইজ নট অনলি ডিপেন্ড জেনেটিক্স। সবসময় যে ক্রোমোজোম ক্যারি করেছে বলে ওই বাচ্চার মধ্যে সেই ক্যারেক্টার পৌঁছাবে, ইটস রং। কেন? আজকে যে টপিকটা নিয়ে বসেছি, ইটস এ সাইকোলজি। এবং আজকের অনুষ্ঠানে এমন একটা লেসন প্রত্যেকটা মানুষ পাচ্ছেন, আমার মনে হয় ঘরে ঘরে যে প্রবলেম, যে ভুলগুলো জন্য আজকে প্রবলেম ক্রিয়েট হয়, সেগুলো অন্তত কিছুটা হলেও ভ্যানিশ হতে পারে। না ত্রিনা, তবুও বলে দিই, আজকে তো বাবা মারা বসে আছে, যদিও আজকে এই জেনারেশনে বাবা মারাও তাদের ছোটবেলা, আপনাদের ছোটবেলাটায় যান, আপনাদের বাবা মারা খিচুড়ি স্কুলে পড়িয়েছে, ইংলিশ মিডিয়ামে ছিলেন না, আমি মেজরিটি বলছি, ঠিক রাইট? অনেকে হয়তো বাবার পয়সা ছিল অনেক, ইংলিশ মিডিয়াম কনভেন্ট গার্লস, অনেকে হয়তো টিভির পর্দার সামনে বসে আছেন। আই এম নট কনভেন্ট, ওসব বুঝতামও না তখন, বিরাট ভয় পেতাম ইংরেজি, ওই এবিসিডিটাই যাও করে শিখেছিলাম তখন, ঠিক? তো তাতে কিছু যায় আসে না। কেন? কারণ নিজের স্টাডিটা যদি নিজের মধ্যে ঠিক থাকে, যতদূর যান দরকার ততদূরই ঠিক আছে। আপনি এবার দেখবেন ইংলিশ মিডিয়াম বাচ্চাদের পটর পটর করে একটি ইংরেজিটাই বলতে পারে। ইংলিশ স্পিকিং ইজ দ্য অ্যাক্টিভিটিস, এক্সট্রা অ্যাক্টিভিটিস। আপনি খুব ভেবে দেখুন না, আপনি হয়তো ভাবছেন ইস বাংলা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই তো শুধু পশ্চিমবাংলায় বলা, তা কেন পশ্চিমবাংলার বাইরে সবাই ইংরেজি বলে? এটা বাদ দিন, ভারতবর্ষের বাইরে আপনার ধারণা আছে সবাই বোধহয় ইংরেজি বলে। কে বলেছে? হাতে গোনা কয়েকটা কান্ট্রিতে মাত্র ইংলিশ চলে, বাকি আরো কোনো কান্ট্রিতে ইংলিশ নেই। তাহলে সুতরাং ইংলিশ মিডিয়ামে পড়াবার পর আপনার বাচ্চা সাহেব হয়ে গেল, এবার সাহেব হয়ে যাওয়ার পর আপনার বাবা মার একদম পুরো মাথার উপর দিয়ে যাবে। মা কোনোদিন গেছো স্কুলে, কি করে বুঝবে? তোমরা তো পড়েছো খিচুড়ি স্কুলে, রাইট? এইটাই আপনাকে শুনতে হবে একদিন। আর ওই এক্সট্রা ফ্যাশন টাই ফাই শুট বুট যে পরিয়ে ছেড়ে দিলেন, আর বাবা মার কথা শুনবেন না, ছোট্টবেলা থেকে নেশা শুরু হবে। ওই কবিতাটা জুড়ে দিন, বাংলাটা ঠিক আমার আসে না। শুনেছেন না, ফেসবুকে তো ভাইরাল, শুনছেন দাদা বাংলাটা ঠিক আমার ছেলের আসে না। কেন? বাংলা এত খারাপ নাকি? বাংলা ইংলিশ মিডিয়াম বাচ্চাদের বলুন তো, রবীন্দ্রনাথ চেনে? ও রবীন্দ্রনাথ, ইয়ে শান্তিনিকেতন, আই নো হিম। একটা কবিতা বলো বা, ফাট কবিতা, পোয়েমস, আই ডোন্ট নো, এরকমই কিছু কথাবার্তা বলে আপনার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ার পর। রবীন্দ্রনাথকে ছিল না, আজকে বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন, বর্ণ পরিচয়, রাইট? যিনি বাংলার লেটার অক্ষরগুলো তৈরি করে গিয়েছিলেন,
25শে বৈশাখ অনেকেই মনে রাখেন না বলা সত্ত্বেও। আজকে সারাদিন জুড়ে পশ্চিমবাংলায় কটা জায়গার মধ্যে বিদ্যাসাগরের জন্মদিন পালন হয়েছে? খুব খুলে বলুন তো। আপনি নিজে জানতেন আজকে বিদ্যাসাগরের জন্মদিন? ফ্র্যাঙ্কলি, আমি ফোন আবার চালু হবে যখন আমাকে ফোন করে বলবেন আপনারা, হ্যাঁ আমি জানতাম না, মনে ছিল না। সত্যি কথা বলবেন কিন্তু বুকে হাত দিয়ে, জানতেন না। 25শে বৈশাখ আপনাকে মনে করাতে হয় না? কেন? তার আগের দিন থেকে বাঁশি বাজানো শুরু হয়ে যায়। আমি ছোট করছি না কাউকে, বাট কেন মনে রাখবে না? কেন বাংলার মানুষ বিদ্যাসাগরকে কেন ভুলে যাবে? আপনি যে বাংলা ভাষাটায় আজকে লিখতে শিখেছেন, কার জন্য? বিদ্যাসাগর মহাশয় যদি আজকে না জন্মাতেন আমাদের পশ্চিমবাংলার বীরসিংহ গ্রামে, তাহলে আমরা বাংলাটা লিখতে পারতাম কোনোদিন? হয়তো বাংলাটা বলা হতো, লেখা হতো না। অক্ষরটা তৈরি করে দিয়ে গেছে বর্ণ পরিচয়ের মাধ্যমে। তাহলে এই হচ্ছে আমাদের শিক্ষা। নিজেদের মধ্যেই পুরোটা নেই, দেখাবার চেষ্টা করি। লিটিল লার্নিং ডেঞ্জারাস থিং সবাইকে বলে বেড়াই, ওটা তো আমরা সবাই। অল্প বিদ্যা বড়াই করে দেখাচ্ছি। সো না, আমি কোনো জ্ঞান দিচ্ছি না, কিন্তু ব্যাপারটা জ্ঞানের কথা নয়। জাস্ট আই এম ডিসকাশন অ্যাবাউট এ টপিক, রাইট না? যে আজকে বাবা মা তাদের ম্যাক্সিমাম, আজকে ছেলে মেয়ে আপনার বিয়ে দিয়েছেন মেয়ের, আপনার মেয়েকে একবার খুব বলো, মা বুকে হাত দিয়ে বলতো বাচ্চা হলে তুই কোথায় ভর্তি করবি? মা অবশ্যই কোনো ইংলিশ মিডিয়ামে, ভালো ডন বস্কো ইত্যাদি এরকম এক কথায় বলবে। সে কখনোই বলবে না কেন আমার বাড়ির পাশে যে স্কুলটা আছে। প্রবলেমটা এখানে, আপনার বাচ্চাকে ভর্তি করতে চান নামজাদা কোনো প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে, আর আপনার মেয়ে যদি একটা চাকরি পায়, সেখানে দরকার বাংলা মিডিয়াম খিচুড়ি স্কুল হোক, সরকারি স্কুলে। তখন সরকারি স্কুল দরকার হয় আপনার মেয়ের চাকরিটার সময়। আর নিজের নাতি নাতনি ভর্তি হবে কোথায়? প্রাইভেট কোনো ইংলিশ মিডিয়ামে, সরকারি স্কুলে না। কেন? ওখানে ইংলিশটা নেই, তাই না? ইংলিশ মিডিয়াম নয় ওটা, স্ট্যাটাসে মেলাতে হবে। কেন? 4 হুইলার গাড়ি আছে বাড়িতে। ঠিক এই ব্যাপারগুলো একটু চেঞ্জ করুন, বাংলা স্কুলগুলোকে সম্মান জানান, আবার ফিরে আসুক। মাস্টারমশাইয়ের হাতে আবার ছড়িটা ধরিয়ে দিন, দেখুন বেতের একদম কাঁচা কঞ্চির মার খাবে, একদম বাচ্চা মানুষ হয়ে যাবে। হয় আর এখন কি হয়, যেই বাচ্চাকে একটু লাল চোখ রেখেছে, এই পড়া করে আসেনি কেন, ব্যাস বাড়ি থেকে বলে দিয়েছে মাস্টারমশাই আমাকে বকেছে, একদম গার্জেন জড়ো করে নেই। কেন? আপনি তো ইউনিয়ন লিডার, তাই না? চলো মাস্টারমশাইকে তুলে এনে আজকে ধোলাই হবে, তাকে মারতে যাচ্ছে। আপনার বাচ্চা শিক্ষককে তুলে এনে ধোলাই করছেন, দুদিন বাদে আপনার বাচ্চাও তার বন্ধু বান্ধব তুলে নিয়ে আপনাকে ধোলাই দিয়ে দেবে। কেন? আপনার থেকে শিখেছে। একদিন আপনি আপনার বাবা মাকে ছেড়ে চলে এসেছিলেন ফ্ল্যাটে, একদিন আপনাকে এই একটা অন্ধকার ফ্ল্যাটে ছেড়ে আপনার ছেলে বিদেশে চলে যাবে, টাকাও পাঠাবে না, দেখবে না। এবং স্যার কিছুদিন আগে আমি পেপারে অ্যাড দেখছিলাম, বৃদ্ধাশ্রমের অ্যাড এসছে এভাবে, কাইন্ড অফ মনে হচ্ছে কোনো হোটেল, রেস্টুরেন্ট বা রিসোর্টের অ্যাড, বৃদ্ধাশ্রমের অ্যাড। কেন? বৃদ্ধাশ্রম বেড়ে গেছে। আপনারা যখন ছোট ছিলেন বৃদ্ধাশ্রম ছিলই না টপিকটা। আজকে আমার বৃদ্ধাশ্রম করে আমি বুঝতে পারছি, যতগুলো আমার কাছে 8 জন আছে পুরুষ মহিলা মিলে, সব কটা উচ্চ শিক্ষিত ফ্যামিলির ঘর থেকে এসেছে। দে আর অলসো কোয়ালিফাইড। বাচ্চারা কেউ ভালো ইঞ্জিনিয়ার, কেউ বিদেশে থাকে এবং উচ্চশিক্ষিত হাই স্কুল কলেজের প্রফেসর, তাদের বাবা মারা কিন্তু আমার ওখানে থাকে। তাহলে বুঝতে পেরেছেন ইংলিশ মিডিয়ামের দম কি? আপনার শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম। তো সুতরাং অত ইংলিশ মিডিয়াম করবেন না। আমি জানি যারা ইংলিশ মিডিয়ামের টিচাররা বসে দেখছেন একটু রাগ হচ্ছে, কিচ্ছু না, 8 থেকে 10,000 টাকা স্যালারি পাচ্ছেন, ওটুকুই যথেষ্ট না আপনাদের কাছে, তাই ভেবে নিয়েছেন। ওর থেকে বলবো অন্য কোনো কনসার্নে চাকরিতে চলে যান, সেখানে মানুষের উপকার হবে। এখানে কটা ছেলে মানুষ হয়ে বেরোচ্ছে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, বাড়ি কোথায় বাবা? আমার বাড়ি পটাশপুর, পূর্ব মেদিনীপুর পটাশপুর। বলুন এবার। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন সমস্যা কি বলুন। আমার বাড়ি পটাশপুর, পূর্ব মেদিনীপুর। আর বলতে হবে না, আগের ফোনেও শুনেছি পটাশপুর পূর্ব মেদিনীপুরে, আর পটাশপুরটা পূর্ব মেদিনীপুরে, এটাও আমি জানি, আমার ওখানে চেম্বার আছে। আপনার প্রবলেমটা বলুন। 30 তারিখ হওয়ার কথা ছিল ডাক্তার। হ্যাঁ, 30 তারিখ হচ্ছিল, বন্ধ আছে। আপনার পটাশপুরে এখনো জল কমেনি, নিচে নামেনি, তাই ওটা ডেটটা আবার ঘোষণা করে দেবো নতুন করে, কারণ যেহেতু ওখানে বন্যা হয়ে গিয়েছিল, আপনি তো জানেন, জল জমে গিয়েছিল, তার জন্য ডেটটা চেঞ্জ করতে হয়েছে। কেমন? আরো একজন আছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, টেলিভিশনের সাউন্ডটা মিউট করে প্লিজ একটু বাইরে আসুন, মা জননী, একটু ফোকাস করুন না। হ্যাঁ বলুন।
বাড়ি কোথায়? person you are speaking with has বেশ, ইনি আরো উচ্চশিক্ষিত। আপনার শিক্ষার আলোকিত হোক, পশ্চিম বাংলায় ছড়িয়ে পড়ুক। বলে বলেই হচ্ছে না। আপনারা বড়, বাচ্চারা নয়। কতবার বলা হয়েছে যে ফোন লেগে গেলে টিভির ঘর থেকে বাইরে আসুন, এইটুকু মাথায় নেই। কেন ফোন ইউজ করেন আই ডোন্ট নো। হ্যালো, বলুন নমস্কার। বলুন। শুধু শুধু এই জন্য নিজের ফোন নেওয়ার গলাটা দরকার নেই, শুনবার তার থেকে জন্য better আমরা topic প্রেজেন্টেশনে শুনতে চলে যাই। থাকুন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো হ্যাঁ বলুন। বাড়ি কোথায়? স্যার, আমি খানিক্ষণ আগে ফোন করেছিলাম বাচ্চাদের বারাসাত কদমপুর আছি। হুম। ওই বাচ্চার ওষুধের জন্য। লিখতে পারবেন না মা জননী? হ্যাঁ, লিখে নেবো। না, লিখতে পারবেন না। আপনি এটা আবার ইউটিউবে দেখবেন। আপনাকে তো ওই একটা একটা করে লেখানো সম্ভব নয়। এই শোটা আবার ইউটিউবে দেখতে পাবেন। ইউটিউবে গিয়ে লিখে নিন, কেমন? ওতে বলা আছে। আবার বলে দিই, যাদের ওষুধের নাম বলে দিচ্ছি, এই অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে আবার আপনার ফোনের মোবাইলেতে ইউটিউবে যাবেন, গিয়ে মায়া টিভি টাইপ করবেন। এই লোগোটা দেখতে পাবেন পিছনে, যেটা দেখাচ্ছি আমি। এই লোগোটা দেখতে পেলে ওটা ক্লিক করুন, দেখবেন ওখানে এই শোটাই দেখতে পাচ্ছেন একদম সবার উপরে, এবং সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? এবং সেখানে গিয়ে স্টাডি লিখুন। আজকের আমাদের টপিকস রয়েছে স্টাডি, STUDY টাইপ করবেন, মায়া টিভি। তাহলে এই অনুষ্ঠানটাই আবার দেখতে পাবেন। 100 বার দেখুন, রিপিট করে করে আস্তে আস্তে আপনার ওষুধের নামটা লিখে ফেলুন। কেন? ওষুধের নাম বললে আপনি সকাল হয়ে যাবে লিখতে পারবেন না, এটা আমি জানি। কেন? পেশেন্ট নিয়ে ঘর করি তো আমি, বুঝে গেছে? সকাল থেকে সন্ধ্যে, সন্ধ্যে থেকে রাত হয়ে যাবে, আপনি প্রলিম মাল্টিজাইমার লিখতে পারবেন না। নমস্কার, কে নমস্কার, কে রয়েছেন? আছেন ফোনে? বলুন। হ্যাঁ, বলছিলাম এখন কি মায়া টিভির এটা চলছে এখন লাইভ প্রোগ্রামটা? হ্যাঁ, লাইভ চলছে। Live বলুন, কি চলছে বাবা। প্রশ্ন? বাড়ি কোথায়? আমার নিজের ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাইছি। ক্যারিয়ার নিয়ে তো এখানে আলোচনা হচ্ছে না বাবা। ওটা তো ক্যারিয়ার অ্যাস্ট্রোলজাররা বলবে, আমরা না। এটা মেডিকেল প্রোগ্রাম। মানে আমার অনুষ্ঠানটা কতক্ষণ ধরে দেখছিলেন? এই তো কিছুক্ষণ ধরে দেখছিলাম, দাদা বলে যাচ্ছিল যে ছেলে মেয়েদের নিয়ে যে বলে যাচ্ছিল আগে থেকে। বেশ, এবার আরেকটু ফলো করতে আর থাকুন। আরেকটু দেখুন, আরেকটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। অনুষ্ঠানটা না, এটা কোনো অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম নয়, কিছু নয় যে আমি আপনার ডেট অফ বার্থ জিজ্ঞেস করবো আর বলে দেবো বাবা তোমার ইঞ্জিনিয়ারিং লাইফ আছে, আর 30 বছর বয়সের পরে সরকারি যোগ আছে, একটু কেতু নিচু আছে, চন্দ্র উঁচুতে আছে, এগুলো না। ব্যাপারটা বলে দিই, ব্যাপারটা আরেকটু মন দিয়ে শুনুন। আপনি শোনার পর আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলবেন, ঠিক আছে? তাহলেও হবে। আর সোমবার তো আছেই, আপনি এসে কথা বলতে পারেন, ঠিক আছে? ক্যারিয়ার নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে, কারণ যেহেতু সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর শো চলছে, সো আপনার হয়তো বাড়ি থেকে প্রেশার দিচ্ছে যে মেডিকেল পড়ার জন্য, আপনার ইচ্ছে নেই, তো সেই জায়গাটা আমি আপনাকে হেল্প করতে পারি। হ্যাঁ, নমস্কার। শুধু শুধু নিজের গলাটা। আমরা কি প্রেজেন্টেশন আসবো স্যার, না আমরা আরো ফোন নেব? না, আচ্ছা, লাস্ট কল। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে? হ্যালো, হ্যাঁ, বলুন। বলুন। হ্যাঁ, আমি একটু স্যার সঙ্গে কথা বলছি। বলুন বলুন, রয়েছেন স্যার। হ্যালো, স্যার রয়েছেন, বলুন। হ্যাঁ, আমি কল্পনা নাথ বলছি। বলুন। বলছি, আমি আপনার সঙ্গে কদিন আগে কথা বলেছিলাম। আমি এইখানে বসে থেকে ফোন করেছিলাম, কিন্তু সেই যেটার জন্য বলেছিলাম হাতটা ঝিঝি করে, সেই ওষুধটা আমি খাচ্ছি, অশ্বগন্ধা, সেটা ঠিক আছে। কিন্তু আমি না মাঝে মাঝে একটু পেটের প্রবলেম হয়, বুঝেছেন? কি হয়, মাঝে মাঝে 2-3 দিন পর পর পেটে আমসা হচ্ছে, আবার সে 2-3 বার করে পায়খানা হচ্ছে, আবার 2 দিন পরে ঠিক হয়ে যাচ্ছে। এই জন্য একটুখানি ওষুধের জন্য। বেলকুট আর থানকুনি রস, বেলকুট আর থানকুনি রস দুটো টনিক আছে, 3 চামচ করে দুপুরে খাবার পর, রাতে খাবার পর। আর দুধ আর শাক পুরোপুরি বন্ধ করতে হবে। আরো একজন রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি নবদ্বীপ থেকে বলছি। শোনা সম্ভব নয়। হ্যাঁ বলুন, প্রশ্ন বলুন। হ্যালো, হ্যাঁ, কি বাচ্চার আওয়াজ শুনবো না আপনার আওয়াজ শুনবো? কোনটা? এটা সম্ভবই না, আমরা প্রেজেন্টেশনে বাচ্চাটা কেমন সুন্দর করে মা ডাকে সেটা শুনবো না আপনার কথা শুনবো? মাঝে মাঝে মনে হয় চিড়িয়াখানায় আছি। হ্যাঁ, ভ্যারাইটিস টাইপ অফ সাউন্ড আর হরর পিকচার দেখানো হচ্ছে, আবার কখনো বাঘের ডাক, কখনো শিয়ালের ডাক ইত্যাদি। কিন্তু এতবার বলে দিই যে ফোনটা যদি করেন এখানে, টিভির ঘর থেকে বাইরে চলে আসতে হবে ফোন লেগে যাওয়ার পর, ঠিক? কেন? টিভির সাউন্ড ফোনের সাউন্ডের সঙ্গে ওগুলো আপনাদের বলে বোঝা লাভ নেই।
বেকার ভস্যে ঘিডালা বোঝেন, সেইটা হয়ে যাচ্ছে উলুবনে মুক্ত ছড়ানোর মতো, খুঁজে পাওয়া যাবে না ছড়ানোর পরে, কোনো লাভ হবে না। তো সেই জন্য তবুও বলে দিই, আমাদের ডিউটি এটা, বিরক্ত নেই এতেও আমাদের, কিন্তু তবুও বলে যাই, রোজই বলে যাই, 1 ঘন্টার মধ্যে 15 মিনিট শুধু বলি ঘর থেকে বাইরে আসুন, ঘর থেকে বাইরে আসুন। মাঝে মাঝে লোক হঠাৎ করে শো দেখে বুঝতে পারে না কি ব্যাপার, এই ভদ্রলোক টিভির পর্দায় বসে শুধু বলে কেন ঘর থেকে বাইরে আসুন, কি আছে ঘরের বাইরে? তো ঘরের বাইরে এটাই আছে যে ফোনটা ঠিকঠাক শোনা যায়, ঠিক দুটো সাউন্ড, কারণ আপনার ফোনটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সঙ্গে স্যাটেলাইট কানেকশন হচ্ছে আপনার, তাই না? তার সেই কানেকশানটার সঙ্গে টিভির সাউন্ডটা কানেক্ট হয়ে যায় একসাথে, দুটোই শোনা যায় না। আপনারা অন্যান্য লোকের শো যখন ফোন করছে আপনারা যে বুঝতে পারছেন যে শোনা যাচ্ছে না, তার মানে আপনার ফোনটা তো এরকম হচ্ছে, যখন হ্যালো সাউন্ডটা পেয়ে যাবেন সেটা বাইরে চলে আসতে হবে তারপর, ঠিক? আবার ভসে গিয়ে ডাললাম, ঠিক আছে, ফিরে আসি স্যার, সেটাই সস্তা আমাদের এখানে ঢেলে দিই। চলুন টপিকে ফিরি। নেক্সট, ব্রেন থেকে পর এইবারে পরের পজিশন কি? সারা শরীরের মধ্যে ওই নার্ভ 30,000 মিলিয়ন্স আস্তে 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 ছড়িয়েছে সেন্সরি নার্ভ অ্যান্ড মোটর নার্ভের মাধ্যমে পুরোপুরি একদম হোল বডিতে। আর শেষ হয়েছে কোথায় গিয়ে? টোটাল নার্ভের শেষ প্রান্তগুলো হচ্ছে হাতের চেটো, পাম অ্যান্ড ফুট, পায়ের চেটোয়, সেখানে গিয়ে শেষ হয়েছে, রাইট? চলুন ফিরে আসি এবার। তো এই গোটা নার্ভগুলো আমাদের হাতের চেটোয় শেষ হয়েছে। এই জন্যে হাতের মধ্যে যে আকুপ্রেশার থেরাপি হয়, প্রতিটা পয়েন্ট আছে। আপনার মাথা যন্ত্রণা করছে, হাতের চেটোয় চাপ দিয়ে মাথা যন্ত্রণা কমিয়ে দেওয়া যায়। আপনার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, আকুপ্রেশার করিয়ে ডায়াবেটিস কমিয়ে আনা যায়। আপনার কোমরে ব্যথা করছে, হাতের এমন কিছু জায়গা আছে যেগুলো প্রেস করলে সঙ্গে সঙ্গে রেজাল্ট পেতে শুরু করেন, দ্যাটস কল আকুপ্রেশার। It's divert to acupuncture. Once upon a time, so many years ago, আগে ছিল, এখন সেটা চায়নায় চলে গেছে। আর আমাদের এখানে কি হয়েছে, এটা আকুপ্রেশার হিসেবে ওটাকে আরও মডুলেশন করা হয়েছে, রাইট? ওই জন্য কাটা কাটা যন্ত্রগুলো আমরা হাতে থেরাপি করতে দিই। কেন? হাতের যে প্রান্তে যেখানে যেখানে নার্ভগুলো আছে সেইগুলো কমপ্লিটলি থেরাপি পেতে থাকে, রাইট? পায়ের চেটোর মাধ্যমে আমরা ওই ব্যালেন্স চাকির মতো যন্ত্রটা দিই, তাকে ফুট রোলার বলা হয়। আমরা কেন দিই? যারা পায়ের ডিসব্যালেন্স হচ্ছে হাঁটতে গিয়ে, সেই জায়গাতে ওই ফুট রোলার প্র্যাকটিস করলে আস্তে আস্তে তার অনেকটা ব্যালেন্স ফিরে আসে, ঠিক? এইবার আপনি হয়তো বিশ্বাস করতে না পারেন যে তোর হাতের চেটোয় মাথার ব্রেনের নার্ভগুলো কি সব হাতের চেটো পায়ের চেটো আছে, এর প্রমাণ কি? প্রমাণ একটাই, আপনি যখন ছোট ছিলেন, স্কুলে পড়া না পারলে বা স্কুল কামাই করেছেন, পরের দিন মাস্টারমশাই ওই কাঁচা খেজুর ছড়ি দিয়ে কোথায় মারতো? হাত পাত হাতের চেটোয়। এক ধাপ হঠাৎ করে দেবার পরেই আপনি বলে দিতেন, হ্যাঁ হ্যাঁ কালকে ইচ্ছা করে আসেনি মাস্টারমশাই, পেটে ব্যথা করেনি, ওটা মিথ্যে ব্যথা ছিল, ঠিক? তার মানে নার্ভ এমন একটা জায়গায় পয়েন্ট এখানে হিট করলেই ওর সঙ্গে সঙ্গে গিয়ে ব্রেনে খবর দেয়, সত্যি বেরিয়ে আসবে। বড় হলে তো ওটা হয় না। বড় হলে কি হয়? লালবাজার 3rd ডিগ্রি দেখেছেন? লালবাজারে ওখানে বরফের ওপর উপুড় করে শুয়ে জামা কাপড় খুলিয়ে পায়ের গোড়ালিতে রুল দিয়ে হিট করা হয়। তাহলে কি হয়? সঙ্গে সঙ্গে ডাইরেক্ট ব্রেনে গিয়ে ওটা হিট করে সত্যি কথা বেরিয়ে আসে। দলে কজন ছিল বল, আর পরে কটা চুরি করার প্ল্যান ছিল, সবটাই বলে ফেলে। 3rd ডিগ্রিকে বলা হয়, রাইট? এগুলো হিন্দি সিনেমায় আপনারা দেখেছেন মাঝের মধ্যে। সো ইটস নট, এটা কখনো কাল্পনিক ব্যাপার নয়, এটা সত্য ব্যাপার। কেন? পুলিশরাও যারা মারধর করে তাদের খুব সায়েন্টিফিকভাবে মারতে হয়, কিন্তু আজে বাজে হাতে রুল আছে বলে যেরকম খুশি পিটিয়ে দিলাম উনি কয়েদি, তাকে ঝুলিয়ে না, হবে না। সায়েন্টিফিকভাবে মারধর করতে হয়, এবং এমন মারধর করবে তার ভেতরে সত্যিটাকে পুরো বের করে নিয়ে আসা হয়, ঠিক? তো তাহলেই বুঝতে পারছেন যে এমন কিছু শরীরে জায়গা আছে মিথ্যেকে সত্যি বলাবে মিথ্যে লোককে, সে স্বীকার করছে না, ঠিক সত্যি বেরিয়ে আসে, রাইট? তাহলে এই জায়গাগুলো কিভাবে জেনেছে? নার্ভ পড়াশোনা করে। কেন? তারা পুলিশ বলে কি তারা সায়েন্স বোঝে না? অবশ্যই বুঝে, তাদের ট্রেনিং দেওয়ানো হয়েছে, তাই না তারা আজকে সেই রুলস মেনটেন করছে, রাইট না? তো সেই জন্যই বলা হচ্ছে যে নার্ভটা অবশ্যই তাকে কিন্তু অবশ্যই জানা প্রয়োজন আছে যে নার্ভের পয়েন্ট কোথায় কোথায় শেষ হয়েছে। কেমন? 2 নম্বর হচ্ছে, নেক্সট যাই আমরা পিকচারে আসি আমরা। তো এইবারে স্পাইনাল কর্ড, এটাকে দেখাচ্ছে কেন? ব্রেন থেকে ডাইরেক্ট এই স্পাইনের ভিতর দিয়ে এই নার্ভগুলো নেমেছে, তাই একে কর্ড বলা হয়। আপনার বাড়িতে যে ইলেকট্রিক তার আছে, তারকে কখনো কর্ড বলে না, দেখবেন একটা পাইপের মধ্যে দিয়ে অনেকগুলো তার প্রবেশ করার পর তাকে আমরা কর্ড বলি, রাইট না?
তাহলে যে জন্যই আমাদের স্পাইনটাকে ওর ভেতরে অসংখ্য নার্ভ নেমেছে, কমপ্লিট নার্ভ সবটাই যা বডিতে ছড়িয়েছে সব স্পাইনের ভেতরে আছে। তাই যে জন্যই কোমরে ঘাড়ে কোথাও চোট হয়ে গেলে দেখবেন ঘাড়ে চোট লাগলে হাতের একটা সাইড প্যারালাইজড হতে শুরু করে। কোমরে খুব সাংঘাতিক যদি চোট লেগে যায় বা স্লিপ ডিস্ক হয়ে যায়, ভার্টিব্রা বেরিয়ে চলে যায়, তাহলে দেখবেন পা দুটো আস্তে আস্তে অসাড় হতে হতে শেষের পথে চলে আসে কমপ্লিট। কেন? পুরো প্যারালাইজডের মতো হয়ে যায়, স্ট্রোক ছাড়াও প্যারালাইজড হয়ে যায়। কেন? ওই নার্ভটায় আর কারেন্ট আসছে না। হোয়াট ইজ প্যারালাইজড? প্যারালাইজড ইজ এ লোড সেটিং ইন হিউম্যান বডি। আপনার বাড়িতে কারেন্ট না থাকা আর একটা মানুষের শরীরে কারেন্ট না থাকা, প্যারালাইজড হয়ে যাওয়া। তার শরীরে প্যারালাইজড হয়ে যাওয়া মিন্স তার বডিতে কারেন্ট নেই। নার্ভ হচ্ছে ইলেকট্রিক তার, কারেন্টের মতো। যতক্ষণ যে বডি পার্টে কারেন্ট আছে সে কাজ করছে। আমার আঙুল মানে এখানে কারেন্ট আছে। অনেক মানুষ আছে যার এই হাতটা মুঠোও করতে পারে না, মানে কারেন্ট নেই, প্যারালাইজড হতে চলেছে, রাইট না? সেক্সুয়াল ডিসঅর্ডার, কারেন্ট চলে যাওয়া, আমি এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম কিন্তু আরেকটা টপিকে। অনেক আছে এখানে সামনে বসে, যেহেতু আজকে নার্ভের পয়েন্ট আছে, ব্রেন থেকে শুরু করেছে, এটা পাটে পাটে চলবে স্টাডি, একদিনের টপিক নয়। তো সুতরাং সেক্সুয়াল ডিসফাংশন হয়ে গেছে যাদের, তারা কিন্তু মনমরা হয়ে বসে আছে। অনেকে লজ্জায় ডক্টরের কাছে অবধি যায় না। There cannot explanation in front of doctor. কেন? এই জন্যই পারে না, তারা শাইনেস আছে, লজ্জা। এ মা কি করে বলবো? কি করে বলবেন? এটা তো একটা অসুখ। ক্লিন এসে বলুন আমার ঠিক এই সমস্যা হচ্ছে। কেন? নার্ভে দুর্বলতা হয়ে গেছে, শিথিলতা এসে গেছে, এটা নার্ভের প্রবলেম। এর জন্য দুঃখ কষ্ট পাবার কিছু নেই, এটাকে আবার রিপেয়ার করা যায়। আপনি ডক্টরের কাছে গিয়ে ডেসক্রাইবটা করতে পারেন না, তাই এটাই ফল্ট, আর কিছু না। ঠিক, নেক্সট যাই। সার্ভাইকাল, একটা এক্সরে দেখার পরেই আমরা বুঝতে পারি যে সেটা ঘাড়ে স্পন্ডালাইটিস হয়েছে না হয়নি। ঠিক, কি করে বুঝি? স্পাইনাল ওই ছবি দেখে কি এমন তফাৎ আছে? ছবি দেখে ডক্টরাই একমাত্র এক্সপ্লেনেশন দিতে পারে। আপনাদের কি বলে দিই আমি, যখনই ঘাড়ের প্রবলেম আসবে, ফিরে আসি আমরা স্টুডিওতে, যখনই দেখবেন ঘাড়ের সমস্যা হচ্ছে, হাঁটতে গেলে একটু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, তার মানে আপনার ভার্টিগো হয়েছে। স্পাইনাল কর্ড, এই সার্ভাইকাল যে স্পাইনাল কর্ড আছে, রাইট, এই সার্ভিক্স থেকেই কিন্তু আপনার এই জায়গাটা প্রবলেম হয়েছে। আপনার শোয়ার দোষ ছিল, অথবা ঘাড়ে কোনো দিন চোট লেগে গিয়েছিল, অথবা পড়ে গিয়েছিলেন, মাথায় চোট লেগেছিল, সেই জায়গা থেকে কিন্তু এই ভার্টিগো হতে পারে। ভার্টিগো ইজ আ ডিসব্যালেন্স, ফিলিং ডিসব্যালেন্স, মনে হচ্ছে যেন একটু ভূমিকম্প হয়ে নড়ে গেল, এরকম অনেক মানুষের হচ্ছে এগুলো। তো এগুলোকে তো ঠিক করা যায়, আপনাকে সঠিকভাবে এসে বলতে হবে। আর ডোন্ট ওয়ান্ট এনি রিপোর্ট। আমি সবসময় রিপোর্ট করি না, কিন্তু যেটুকু দরকার ওইটুকু বলে দিই। একটা এক্সরে, একটু এমআরআই দরকার আছে, বা 2-4টে ব্লাড টেস্ট, বাস এনাফ। ওই এটা করে আনুন, ওটা করে আনুন, এত চিত্রগুপ্ত। তারপরে বললেন স্যার সব টেস্ট তো করেই ফেললেন, স্যার ওষুধ নেই, আপনার ট্রিটমেন্ট নেই, মরার আগে দিন অবধি ওষুধ খাবেন, নিন এইটা নিয়ে বাড়ি যান। এই করার জন্য আপনি আমাকে 10,000 টাকা টেস্ট করিয়েছিলেন? আপনি তো বলেননি। তো সুতরাং যেখানে যেটুকু টেস্টের দরকার, কেন? কনফার্ম হবার জন্য। আমার আইডিয়া, আমি যেটা আইডিয়া করছি আপনার হিস্ট্রি শুনে মুখে, সেটা কি রিপোর্টেও ঠিক আসছে, এই জন্য রিপোর্টটা করতে দেওয়ার দরকার হয়। না হলে এই যে ব্লাড টেস্টের দরকার, আপনি ভাবছেন না বাবা এতগুলো ব্লাড টেস্ট, আচ্ছা সুগারটা একটু করে নিন, তো হয়েছে আপনার পেটে ব্যথা, তা আপনাকে লিভার জনিত ব্যাপার, এনজাইমের ব্যাপার, আমি দরকার হয় মার্কার টেস্ট অবধি করিয়ে নেবো। সেখানে দেওয়া হলো থাইরয়েডের টেস্ট করবেন, তো থাইরয়েড প্রোফাইলটা করে, আচ্ছা লিপিড প্রোফাইলটা করে নেবেন, তো আচ্ছা কিডনিটা একবার দেখে নেওয়া যাক, হজমে গন্ডগোল, সেটা বাদ দিয়ে বাকিগুলো আমি বলছি না ওগুলো দরকার নেই, ওগুলো তো রুটিন চেক আপের সময় দরকার আছে। বাট আমার কাছে যে ডিজিজ নিয়ে রুগী এসেছে, অন্তত সেই সাবজেক্টের উপর তো আগে টেস্টগুলো দেওয়া দরকার। এটাই হচ্ছে ডায়াগনোসিস। আপনার ডক্টর যেরকম আপনাকে নিয়ে ডায়াগনোসিস করবে, আপনার ট্রিটমেন্ট ঠিক সেরকম হবে। আমার এখানে এসে অনেকেই বলেন স্যার এত কষ্ট করে রিপোর্টগুলো বই নিয়ে এলাম, দেখবেন নি আপনি? সব রিপোর্ট সব সময় তো দেখার তো প্রয়োজন লাগে না। আপনার শখ হয়েছে, পয়সা বেশি ছিল, আগের ডাক্তার আপনার ফ্যামিলি লোক ছিল, সে চেয়েছে করে নিয়েছে, মোটামুটি কমিশন পেয়ে গেছে 50%। তাহলে তাই যদি হতো আপনার রিপোর্টগুলো সব ঠিকঠাক, তাহলে আমার কাছে কেন? ওই ডক্টরই তো আপনাকে রেজাল্ট দিয়ে দিত, আপনি সেরে যেতেন, তাই না? তাহলে প্রচুর মানুষের এরকম ফলস কিছু রিপোর্টিং করানো হয়, একদম সরাসরি টিভিতে বলে দিচ্ছি আমি। কেন? আপনারও ওই ফাঁদে পা দেবেন না। শুধু টেস্ট হয়ে যাচ্ছে, আপনি আনন্দে আছেন, এই তো এত কিছু করতে হচ্ছে, এই বড় বড় মেশিনের মধ্যে ঢোকাচ্ছে, আমার ছবি তোলা হচ্ছে। স্টুডিও নয় ওটা। আপনার কি আদৌ দরকার ছিল?
সিটি স্ক্যানের আপনার কি আদৌ দরকার ছিল? সিটি স্ক্যান, আচ্ছা সিটি স্ক্যান এবার কি করা যায়, একটা পেট সিটি স্ক্যান করে নিন তো। মানে আর কোনো টেস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, টেস্টের পর টেস্ট। যে অসুখটা হয়েছে তার ওষুধ কোথায়? নেই। কেন স্যার ওষুধ নেই? এই রোগের কোনো চিকিৎসা নেই, সারা পৃথিবীতে নেই। তাহলে এতদিন কি করলেন আপনি আমাকে নিয়ে? গিনে বেগ আমি একবার তো কোশ্চেন করেননি। সো আপনারা সজাগ না হলে রাইট ট্রিটমেন্ট পাবেন না। আমি আমার পেশেন্টদের সঙ্গে গল্প করতে করতে, হাসি মজা করতে করতে আমার প্রেসক্রিপশন রেডি হয়ে যায়। আপনি যা যা বলতে থাকেন আমি সবই আস্তে আস্তে শুনতে শুনতে আমার প্রেসক্রিপশন রেডি হয়। ওই স্যার আপনি আমাকে একটু গায়ে হাত দিয়ে দেখলেন, কেন গায়ে হাত দিয়ে দেখেছে তো এত ডাক্তার, উল্টে পাল্টে ডিমের আমলেটের মতো করে ফেলেছে আপনাকে তো, তাই না? রোগ তো সারেনি তাতে। তাহলে সবসময় রুগীকে উল্টে পাল্টে টেস্ট করে দেখলে বিরাট কিছু হয়ে যাচ্ছে। মেন শোনার ব্যাপার আছে, আপনার ফিলিং কি হচ্ছে, আপনার অনুভূতিটা বলুন। চিনচিন করছে, চিরিক মারা ব্যথা, পিন ফোটানোর ব্যথা, কেমন ফিল হচ্ছে ওইটা বলুন। ওটা আপনি ভুল বললে ভুল ট্রিটমেন্ট হবে, ওটা আপনি ঠিক বললে ওটাই ঠিক ট্রিটমেন্ট হবে, রাইট? তাহলে এই ব্যাপারগুলো আপনাদের সজাগ করা। আমি ওই জন্যে অনেকেই এসে বলে, এই একজন বলবে আমি রুগী এনেছি আর বলবে আরেকজন, কেন উনি কথা বলতে পারেন না? হ্যাঁ বলতে পারে, ওনাকে বলতে দিন। রুগী তো উনি, ওনার পেটের এখানটা ব্যথা হচ্ছে না, এখানটা হচ্ছে না, এখানটা হচ্ছে, উনি বলতে পারবেন। বাড়িতে যে লোকটা থাকে সে বলতে পারবে না, ভুল। রুগীকে বলতে দিন, রুগীর কথাটা আগে। আমার কোনো কাগজপত্রে ছাপানো রিপোর্ট সবসময় সত্যি হয় না। আপনি কটা দেখবেন ভুল রিপোর্ট, ইউএসজি ভুল রিপোর্ট, ভুলের পর ভুল। পুরনো ইউএসজি করতে যাবেন যেখানে, দেখবেন আপনাকে পুরনো রিপোর্ট আনার জন্য আপনাকে ধমকাচ্ছে, কেন আনেননি আগের রিপোর্টটা? কেন আনবো মশাই, কেন, হোয়াই? ডক্টর লিখে দিয়েছে নতুন করে দিতে, আপনি দেখবেন ক্যামেরায় করে দেবেন নতুন। যা ভুল আছে, আমার টিউমার আছে, টিউমার নেই, ক্যান্সার হয়ে গেছে, যা খুশি হয়ে গেছে সেটাই লিখুন। পুরনো রিপোর্ট কেন কপি করবে? ঠিক না? এই জায়গাগুলো আপনাদের সজাগ হওয়ার ব্যাপার আছে, ঠিক? তাই আমি যেটুকু টেস্ট দিই, যেখানেই করান অবশ্যই যেন ভালো ব্র্যান্ড জায়গা হয়। ব্র্যান্ড মানে এই জন্যই, ওই টেস্ট রিপোর্টটার ওপরেই কিন্তু আমাদের ট্রিটমেন্টটা ডিপেন্ড করে। কি বলছে ঘড়ি কাটা? আর 2 মিনিট আছে, আমরা একটু আলোচনা করে নিই যে ঠিক। মায়া টিভি চ্যানেল সম্পর্কিত কিছু আলোচনা। Sure. যারা দেখছেন এই মুহূর্তে মায়া টিভি, কিন্তু আপনি একই সঙ্গে ইউটিউব এবং ফেসবুকেও লাইভ স্ট্রিমিং দেখছেন। আর যারা চাইছেন এই অনুষ্ঠানটা আবার দেখে নিন, যেমন স্যার বললেন কোনো মেডিসিনের নাম সেটা ভুলে গেছেন, লিখতে পারেননি, সাথে সাথে চলে যান মায়া টিভি, MAYA টিভি, কোনো স্পেস দেবেন না, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন এবং সেখানে গিয়ে লিখুন আজকের টপিক স্টাডি, STUDY, আপনারা প্রত্যেকেই জানেন, লিখুন এবং সাথে সাথে দেখবেন সেই অনুষ্ঠানটাই আপনি আপডেটেড পাচ্ছেন। যতবার খুশি দেখতে পারেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ইউটিউবে গিয়ে, মায়া টিভি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিন। আমাদের যখনই এইরকম কোনো আলোচনার বিষয়বস্তু নিয়ে আলোচক ব্যবস্থা থাকবে, যখনই আমরা টপিকে আসব, আপনার মোবাইল সিগন্যাল দেবে আমাদের লাইভ শো চলছে। আপনি টিভিতে গিয়ে চালিয়ে দেখুন, অথবা মোবাইলেই বসে বসে দেখতে পারেন, যেখানেই থাকুন আপনি। তাই মোবাইল যখন অ্যান্ড্রয়েড হাতে আছে, মায়া টিভিও আপনার হাতের মুঠোয়। শুধু অ্যাপসেও চলে যান, গুগলস অ্যাপসে গিয়ে এই লোগোটা দেখতে পাবেন, ডাউনলোড করে নিন, ওটা আপনার মোবাইল অ্যাপসটা নিয়ে নিন। সারাদিন আমাদের যে সমস্ত আমাদের মায়া টিভি মানে স্বাস্থ্য বিষয়ক, মন এবং শরীর দুটোকে নিয়ে আমাদের আলোচনা থাকে। অন্য বিষয়বস্তু আমরা খুব একটা আসিনি, আগামী দিনেও আসবো না। স্বাস্থ্য নিয়ে, মন নিয়ে, শরীর নিয়ে, মন নিয়ে একমাত্র চ্যানেল মায়া টিভি, আপনার ভালো থাকার পাসওয়ার্ড। ইয়েস। তো আশা করছি ইউটিউবে যারা আমার টিভির পর্দায় আছেন, চলে গেছেন না, গিয়ে সাবস্ক্রাইব করে দিন। আর বেল আইকন, একটা ঘন্টা আছে, ওটায় বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রেস করে দিলে সব সময়ের জন্য আপনার হাতের মুঠোয় আমরা থাকবো। আজকের মতো সময় শেষ, আমাদেরকে বিদায় নিতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।